বারবার দেখছি যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, এবং রাজ্য পুলিশের ভূমিকা বা রাজ্য সরকারের ভূমিকা সেখানে দেখছি যে নীরব দর্শক ভূমিকা পালন করছে, এবং রাজ্য প্রশাসনেরও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কি বলবেন? ঘোড়ার ডিম পাওয়া যাচ্ছে। খাগড়াগড়ের বলেছিল মাদ্রাসা বিস্ফোরণ, আপনি কি রিপোর্ট কি আছে দেখুন তো। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি, ইতিপূর্বে বলেছি, আজকেও বলছি, চলুক রাজ্য সরকার, কেন্দ্র সরকার আর মুসলিম সোসাইটির মানুষদেরকে নিয়ে একটা কমিটি গঠন হোক। সমস্ত মাদ্রাসায় পশ্চিমবাংলার কথা বলছি ভিজিট হবে, ছাত্রদেরকে জিজ্ঞাসা করা হবে, টিচারের দরকার ছাত্রদেরকে জিজ্ঞাসা করা হবে, কিন্তু লাইভ ভিডিও থাকবে, ভিডিও ফুটেজ করতে হবে, যে তাদেরকে যে জিজ্ঞাসা করা হবে তারা কি পড়ছে না পড়ছে, তাদের কি জঙ্গি ট্রেনিং দেওয়ার কি হচ্ছে তাকে জিজ্ঞাসা করো। যদি কোনো এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যায়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে বা যারা যুক্ত সবাইকে ধরে জেলের মধ্যে ভরে দাও, 1 বছরের মধ্যে ফাঁসির অর্ডার করে দাও। ওকে ফাঁসি দিলে ওর লাশ পর্যন্ত ভারতীয় মুসলমানরা দেবে না, দেশে থাকবে আর দেশবিরোধী কার্যকলাপ করবে, তাকে আবার ভারতের মাটিতে দাফন করবে, লাশ পর্যন্ত নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। ইতিপূর্বে 2020 সালে মনে আছে আপনাদের কি জানি না, একটা ছেলে, মুসলমান ছেলেকে জঙ্গি হিসাবে ধরেছিল অভিযোগে। তার ওই আপনার সেফ চেম্বার, যেটাকে হয় আপনার বাথরুমের সেফটি চেম্বার, সেটাকে দেখিয়ে কি বলা হয়েছিল, সুড়ঙ্গ হচ্ছিল। আচ্ছা কোথায় সে মামলা? 25 বছর, 28 বছর, 30 বছর, 24 বছর, 27 বছর, 18 বছর, 12 বছর নির্দোষ জেল খাটার পরে বেকসুর খালাস হচ্ছে। আমি আর সরাসরি কথা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক আর কোনো ব্যক্তি হোক, যদি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকে, বিচার করে 1 বছরের মধ্যে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। খামাখাই তার জীবনের 10-12টা বছর কেড়ে নেওয়া অনুচিত বলে মনে করি। আর রাজ্য প্রশাসনের কথা বলছেন, এরা তো চাইছে মুসলমানরা বিতস্তত হয়ে থাকুক। এই রাজ্য প্রশাসন তো প্যারালাল একটা ইনকোয়ারি বসাতে পারে না, যে আমরা ইনকোয়ারি করে দেখব যে সত্যি দায়ী কি দায়ী নয়, এতটুকু, যে সত্যতা কি আছে। মাদ্রাসাগুলোতে যদি এই যে অভিযোগটা তুলছে, যদি রাজ্যেতে কোনো মাদ্রাসাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানতে জঙ্গি কার্যকলাপে প্রশিক্ষণ দেয় কেউ, তা রাজ্য প্রশাসন চুপ করে কেন বসে আছে? চুপ করে বসে থাকার কারণ হচ্ছে, এটা তো হয় না, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটাকে অভিযোগ দেওয়া হচ্ছে যে এটা ভয় খাবে মুসলমানরা। এই বিজেপি এসে গেলে কি হবে, বিজেপির ভয় দেখে ভোট নেবে, আর বিজেপি মাঝে মধ্যে এসে সেন্ট্রাল থেকে এসে 2-4টে করে মুসলমানকে তুলে নিয়ে চলে যাবে, এই মাদ্রাসা সেই মাদ্রাসা। আরে কোরআন শরীফকে দেখিয়ে, বাগদাদি কায়দাকে দেখিয়ে, আম্মাপাড়াকে দেখিয়ে, এটা তফসিরের বইকে দেখিয়ে, নামাজ শিক্ষা কিভাবে নামাজ পড়বে তার সেটা সেখানে সহজ করে উল্লেখ করা আছে, সেটাকে দেখিয়ে বলছে এই সমস্ত বই দেখে জঙ্গি কার্যকলাপ হয়। ভাবতে পেরেছেন এই রাজ্য প্রশাসন, মানে মুসলমানদের মাসিয়া মমতা ব্যানার্জি বলেন, একটা কথা নিয়ে প্রেস কনফারেন্স নাই যে না এটা দেখে দেওয়া হচ্ছে। উনি তো নাকি বলেন নাকি ইসলামিক হিস্ট্রিতে নাকি উনি করেছেন, কি ডিগ্রি করেছেন শুনেছি, আমি জানি না। তো ভাবতে পেরেছেন একটা কথা বলেন এরাও চাইছে মুসলমানদেরকে যত ভয় দেখাতে পারবো তত আমার লাভ। সরাসরি ওরা ভয় দেখাতে পারছে না, কি ঘুরিয়ে কি করছে, সেন্ট্রালকে দিয়ে ভয় দেখাচ্ছে। পশ্চিমবাংলার মুসলমানদের বলবো, যেটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, সাপ হয়ে কাটে আর ওঝা হয়ে ঝাড়ে। এখন সময় এসেছে সাপকে আগে খুঁজে বার করা, তারপরে ওঝার কাছে আপনি যাবেন। ওঝাতে আমি বিশ্বাসী নয়, আমি প্রবাদের জন্য বলছি, সাপকে খুঁজে দেখেন কোন সাপটা কাটছে আর ওঝা কে, যেই সাপ সেই ওঝা। সুতরাং সাবধানে পা ফেলুন। আপনি যাকে ভাবছেন আপনার এসে কথা বলবে, সেই আপনাকে গলায় পা দিয়ে ডুবানোর চেষ্টা করছে ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা দেখলাম একেবারে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ কোট অ্যান্ড কোট বলছে যে খারিজি মাদ্রাসায় মগজ ধোলাই করে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত পরিবারের মানুষজন জানে না, যতক্ষণ পর্যন্ত জঙ্গি হিসাবে না কমপ্লিট শিক্ষা হয়। একদম কোট অ্যান্ড কোট এই কথাটাই বলেছে। কি বলবেন? ময়ূকবাবু মাদ্রাসার ইতিহাস জানে না, খারিজি মাদ্রাসার ইতিহাস উনি জানেন না, স্বাধীনতা সংগ্রামে এই মাদ্রাসার ভূমিকা উনি জানেন না। ওনাকে বলবো রেশমি রুমালটা একবার পড়তে, গুগলে সার্চ করলেও পাওয়া যাবে। আজাদ হিন্দ বাহিনী আমাদের ছিল, তার অনেক আগে রেশমি রুমালের কি ভূমিকা ছিল। সব যেমন আজাদ হিন্দ বাহিনী দেশকে স্বাধীনের জন্য যে লড়াই দিয়েছে, রেশমি রুমালের ইতিহাস দেখুক। 1901, 1902, 1890 এই সালের মাদ্রাসার ছাত্রদের ভূমিকা দেখুন। আমি ময়ূক সাহেব কি রবীন্দ্র রঞ্জন ঘোষকে বলবো, সাংবাদিকতা করছেন, একটু পড়াশোনা করে করুন। আপনি দিল্লির লালকেল্লা থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এর মধ্যে হাজারো হাজারো ইমাম সাহেবদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে
শহীদ করেছে, গলায় দিয়ে ফাঁসি দিয়েছে ব্রিটিশরা, ছাত্ররা কিন্তু মুচলেখা দিয়ে পালিয়ে আসেনি, তারা গলায় ফাঁসির দড়ি নিয়েছে, কিন্তু দেশকে ভালোবাসে। এটা মাদ্রাসার ছেলে, মাদ্রাসা ইতিহাস ওনাকে জানা দরকার। বিখ্যাত ঠাকুরবাড়ি মতুয়া সমাজে ধর্মগুরু, তাকে তো উচ্চবর্ণের দ্বারা তো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেয়নি, তার প্রাথমিক শিক্ষা অর্জন হচ্ছে মাদ্রাসা থেকে, আর তিনি মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে আজকে সমাজকে বার্তা দিয়েছেন। আপনার বুঝতে পেরেছেন তো? মঙ্কুরঞ্জন বাবু মাদ্রাসা ইতিহাস জানে না, তো সময় এসেছে এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। আমরাও দেখছি যারা অবান, শুধু ময়ূররঞ্জন ঘোষ নয়, এ তো প্রকাশ্যে বলছে, এই ধরনের কিছু কিছু সাংবাদিক আছে, সবাই নয়, কিছু কিছু সাংবাদিক সুপ্তভাবে সাম্প্রদায়িক বীজ বুনে দিচ্ছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সম্পর্কে খারাপ ধারণা ঢুকিয়ে দিচ্ছে। একদম তিনি বলছেন, সুকান্ত বলে মাদ্রাসায় আফজালগুলো তৈরি হয়। আর যদি বলা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার কি বলে RSS পরিচালিত স্কুলগুলো যেখানে প্রকাশ্যে অস্ত্র ট্রেনিংয়ের কথা বলছে বলে কি বলবে? বলছি তো, ব্যাপারটা হচ্ছে ওদেরকে সমস্যাটা এখানেই সংখ্যাগুরুর সুযোগ নিয়ে সংখ্যালঘুদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হচ্ছে, যেটা সংখ্যালঘুদের উপরে প্রেশার ক্রিয়েট, প্রেশার পলিটিক্স সারা পৃথিবীতে হচ্ছে, সেটা আপনার এতে হচ্ছে, আপনার পশ্চিমবাংলাতে হচ্ছে, ভারতবর্ষে হচ্ছে। আমাকে গত দুদিন আগে STF-এর একজন অফিসার সমরেশ ঘোষ বলে আমাকে ফোন করে বলছে যে আপনি কোথায় থাকেন, আপনার সঙ্গে কী কে আছে, এই ধরনের প্রশ্ন আমাকে ফোনে করা হচ্ছে। কি বলবো এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি একজন সাংবাদিক, আমাকে ফোনে এই ধরনের প্রশ্ন করে রীতিমতো আতঙ্ক করানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন, আমি তো আমার গালাগালি দিতে পারি না, সম্ভব এই ধরনের অফ রেকর্ডও দিই না, অন রেকর্ডও দিই না, এগুলো হচ্ছে অসভ্য বর্বর। আপনার উচিত হবে ক্যালকাটা STF যেহেতু বেঙ্গলের মধ্যে আছে, বেঙ্গলের ডিজিকে চিঠি করা। আর এই সমরেশ ঘোষ বাবু না কে বলছেন, তার উদ্দেশ্যে বলছি, আপনারা যদি সত্যিকারের অর্থে STF-এর হন, নোটিশ পাঠান, আমাদের শাকিরুলের নামে নোটিশ পাঠান, কি আছে, আর আমরাও দেখে নেবো আপনি কত বড় অফিসার, আপনার কথায় হাত কার হাতে করছেন আমরা বুঝে নেবো আইনের মাধ্যমে। দম থাকলে নোটিশটা পাঠিয়ে দেখান, এই ফোন করে ধমকি চুমকি দেওয়ার চেষ্টা করবেন না। অত্যাচারিত সমাজের হয়ে কথা বলছে, মুসলমানদের হয়ে কথা বলার লোক নেই, যখন শাকিরুল বলছে সাহস দেখিয়ে মুসলমানদের দুর্দশার কথা তুলে দিচ্ছে, 100 বার তুলতে পারে, 100 বার দলিতদের অত্যাচারের কথাও শাকিরুল তুলে দেবে, 100 বার দেউচা পাচা মেরে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, জমি কেড়ে নেওয়া হচ্ছে, 100 বার কথা বলবে শাকিরুল, 100 বার মুসলমানদেরকে আপনারা যে জঙ্গি বানানোর চেষ্টা করছেন তার বিরুদ্ধে শাকিরুল কথা বলবে, 100 বার ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে শাকিরুল কথা বলবে। কথা বলার তো কেউ নেই এই বঞ্চিত সমাজে। শাকিরুলরা যখন বলছে, ফোন করে হুমকি দিচ্ছেন, আপনাকে বলি, আমি আপনাকেও বলছি, আপনি এর বিরুদ্ধে চিঠি লিখুন যে ফোন করে আপনাকে কী কী থ্রেট করেছে, আর ব্যবস্থা না নিলে পুলিশ ইন অ্যাকশনে আমরা মামলা করব। অফিসারকে এসে জবাব দিতে হবে, ছেড়ে কথা বলবো না। অনেক হয়েছে, ঘরে ঢুকিয়ে রাখা হচ্ছে, আর ঘরে ঢুকার নয়, সময় নেই, বাড়ি আসবো, যে দলিত আদিবাসী মুসলমানের হয়ে কথা বলবে তার পাশে নওশাদ সিদ্দিকী থাকবে, কোনো কার রাজনৈতিক দল পরিচয় হ্যান ত্যান কিচ্ছু আমি দেখবো না। আজকে দলিত আদিবাসী মুসলমানকে ক্রমশ পিটিয়ে মারা হচ্ছে, ক্রমশ আর্থিকভাবে তাকে ধ্বংস করা হচ্ছে, তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ধ্বংস করে দিচ্ছে, SC কোটায় ST কোটাতে চাকরি চুরি করে নেওয়া হচ্ছে। আর এই দলিত আদিবাসী মুসলমানের হয়ে কথা বললে পুলিশকে দিয়ে হুমকি, এই হুমকি আপনার নবান্নে পাঠিয়ে রাখবেন। আপনাকে বলি, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, চিঠি লিখে জবাব চান, যদি চিঠির উত্তর নেওয়া আছে আমি আপনার হয়ে মামলা করবো, আপনার মামলার খরচ আমি দেবো, আমি হাইকোর্টে মামলা করবো, পুলিশ ইন অ্যাকশন।